আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ আমি তোমাদেরকে গণিত বইয়ের 61 পৃষ্ঠা দেখো পূর্ণ সংখ্যা শেখাবো। প্রথমত পূর্ণ সংখ্যা কেটে জানতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে, মানে এটা কোনো ভগ্নাংশ হবে না, ঠিক আছে? এমনি ভগ্নাংশ না, দশমিক ভগ্নাংশ হবে না, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তার মানে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। দেখো কিছু উদাহরণ দিয়েছি আমি, ডট ডট দিয়েছি, তার মানে কি, কারণ এই যে মাইনাস, এটাও কিন্তু মানে অসীম পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আবার ধনাত্মকটাও অসীম পর্যন্ত হতে পারে। যেমন দেখো -8, -7, -6, -5, -4, -3, -2, -1, শূন্য। শূন্য কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক না, মানে অঋণাত্মক, ঠিক আছে? মানে ঋণাত্মক না। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট ডট, ঠিক আছে? এগুলো সবাই কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তার মানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা। এখন দেখো আমরা কিন্তু এখন ধনাত্মক সংখ্যা চিনবো, ঋণাত্মক সংখ্যা চিনবো। ধনাত্মক সংখ্যা কি, যেমন যদি আয় হয়, আয় হলে কিন্তু এটা ধনাত্মক, ঠিক আছে? লাভ ধনাত্মক, বৃদ্ধি ধনাত্মক, জমা ধনাত্মক, ভরা ধনাত্মক, এবং নগদ এটাও কিন্তু ধনাত্মক। এবং ধনাত্মককে কি বলা হয়? প্লাস। এই যে এটাকে কি বলা হয়? প্লাস চিহ্ন বলা হয়, তাই না? প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটা ধনাত্মক সংখ্যাকে। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো দেখো? ব্যয়, ক্ষতি, হ্রাস, খরচ, খালি, বাকি। ব্যয়, ব্যয় হলে এটা কি ঋণাত্মক হয়, ক্ষতি হলেও ঋণাত্মক, হ্রাস, হ্রাস মানে কি কমে যাওয়া, তাই না? এটাও ঋণাত্মক। খরচ ঋণাত্মক, খালি ঋণাত্মক, বাকি এটাও ঋণাত্মক। আর এই দেখো মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কাকে? এই ঋণাত্মক সংখ্যাকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপরে দেখো ফ্রেন্ডস, দেখো একটি সংখ্যা রেখার মাধ্যমে আমরা ধনাত্মক ঋণাত্মক আরো ভালোভাবে বুঝতে পারি। দেখো এটা একটা সংখ্যা রেখা, এটা শূন্য বিন্দু, তাই না? শূন্য বিন্দু থেকে ডান দিকে যত যাবা সেটা কিন্তু ধনাত্মক হয়, আর বাম দিকে আসলে সেটা ঋণাত্মক হয়। দেখো ডান দিকে ডান দিকে কত? 1, 2, 3, 4, 5, 6 এভাবে অসীম পর্যন্ত যেতে পারবা, সবই ধনাত্মক। আবার দেখো -1, -2, -3, -4, -5, -6 এটা কি ঋণাত্মক সংখ্যা, তাই না? এটা অসীম পর্যন্ত আমরা যেতে পারি, ঠিক আছে? এখন দেখো কিছু ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি কিছু অঙ্ক দিয়েছি। এখানে বলা হয়েছে প্রথম অঙ্কটা এরকম যে শূন্য বিন্দুর বাম দিকে 4 ধাপ, তাই না? এই তো শূন্য বিন্দুর বাম দিকে 4 ধাপ, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, আমরা কিন্তু এখানে এসেছি। তাহলে এটা কি? এটা সমান কত? -4, তাই না? এটা ঋণাত্মক বোঝাচ্ছে, বাম দিকে আসলে ঋণাত্মক হয়। আর বলছে শূন্য বিন্দুর ডান দিকে 7 ধাপ, 7 ধাপ, ডান দিকে 7 ধাপ মানে কি এইখানে এসেছি, এই দেখো, তাই না? এটা কি হবে? +7। আবার বলছে শূন্য বিন্দুর ডান দিকে 9 ধাপ, তার মানে কি এই যে 9 ধাপ ডান দিকে, তাহলে এটাও কি হবে? +9। আবার বলছে শূন্য বিন্দুর বাম দিকে 3 ধাপ, 3 ধাপ মানে কি বাম দিকে 3 এইখানে আসবে, দেখো বাম দিকে, এটা কিন্তু বাম দিকে। তুমি হাত দিয়ে দেখতে পারো, এটা ডান হাত, এটা বাম হাত, শূন্যর একদিকে ডান হাত, একদিকে বাম হাত, নিয়ে বুঝতে পারো যে বাম দিকে কে, ডান দিকে কে। 3 ধাপ মানে কি এই দেখো -3, তাই না? আরটা কি বলছে? শূন্য বিন্দুর বাম দিকে 6 ধাপ, এই দেখো 6 ধাপ, তার মানে কি -6, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো আমরা আরো কিছু পূর্ণ সংখ্যা দেখছি। এখানে বলা হয়েছে আয় হয়েছে, ধনাত্মক ঋণাত্মক চিহ্ন মূলত আমরা আয় হয়েছে কত? 500 টাকা। তাহলে এটা কি হবে? আয় হলে কি হবে? এটা ধনাত্মক, এই দেখো +500, তাই না? ব্যয় হয়েছে 300 টাকা, তাহলে কি হবে? -300। এবার দেখো লাভ হয়েছে 2000 টাকা, তাহলে কি হবে? +2000। আর ক্ষতি হয়েছে 800 টাকা, এটা কি হবে? -800, ঠিক আছে? দেখো সম্পদ বৃদ্ধি পেয়েছে 1500 টাকা, তাহলে কি হবে? +1500। আবার দেখো সম্পদ হ্রাস পেয়েছে মানে কমে গিয়েছে, তাহলে কত হবে? -900। এবার দেখো ব্যাংকে জমা 1000 টাকা, ব্যাংকে যদি জমা তাহলে কি সম্পদ বাড়ে বা ধনাত্মক হয়, তাহলে কি হবে? 1000 টাকা হবে, +1000। আর ব্যাংক থেকে উত্তোলন 1500 টাকা, তাহলে কি হবে? এটা উত্তোলন, তাহলে মানে এটা হবে ঋণাত্মক, -1500 টাকা, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমরা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি চিনতে পারলাম। পরের ক্লাসে আমরা বাকি অনুশীলনী অঙ্ক করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।